আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। গুম খুনের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছে র্যাব। মহাপরিচালক বললেন, বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি। সাবেক প্রতিমন্ত্রী পলক ও যাত্রাবাড়ি থানার ওসিকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সরওয়ার মারা গেছেন। 21 পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিত্বের চিরবিদায় সাংস্কৃতিক অঙ্গনের শোক। এবং সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। সিরিজ হারলেও আনুষ্ঠানিকতার ম্যাচে জয়ের খোঁজে টিম টাইগার্স। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নড়াইলে গ্রাম আদালতে 8 মাসে 375টি মামলা নিষ্পত্তি হওয়ার খবর। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। র্যাবের আয়নাঘর ছিল স্বীকার করে বাহিনীর মহাপরিচালক বলেছেন, গুম কমিশনের তদন্তের স্বার্থে তা এখনো অবিকৃত অবস্থায় আছে। র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক। সকালে কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় সংস্থাটি বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে সমসাময়িক বিষয় ও সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, কোন সংস্থা বিলুপ্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। র্যাব বিলুপ্তির বিষয়ে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম, খুন ও অপহরণের অভিযোগ স্বীকার করেন বাহিনীর প্রধান। র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। র্যাবের আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। জানান, এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। প্রতিষ্ঠা শুরু থেকে জঙ্গি অভিযান, গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে পুলিশের কর্মকাণ্ড ও নিরাপদ
নিরাপরাধ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আবারও ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ক্রাব মিলনায়তনে অনুষ্ঠানে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই জানিয়ে তিনি বলেন, 16 ডিসেম্বর বড়দিন, 31st নাইট এবং নববর্ষ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগরীর সর্বোচ্চ জননিরাপত্তায় ডিএমপি সচেষ্ট হলেও জানেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, যারা 5ই আগস্টের পরবর্তীতে অন্যায়ভাবে মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে। পরে ক্রাব সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি। 16 ডিসেম্বর, 25শে ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গা ঢাকাবাসীর জমায়েত হবে। এখন পর্যন্ত এই সকল অনুষ্ঠানের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি। লন্ডন থেকে দেশে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মামলাগুলো শেষ হলেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয়কে ফলপ্রসূ করতে তারেক রহমান সবাইকে ধৈর্য ধরতে বলেছেন বলেও জানান তিনি। গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল। শহীদ বুদ্ধিজীবী এবং বিজয় দিবস উপলক্ষে 4 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। রাহুল রায় রিপোর্ট। লন্ডন সফর শেষে 11 দিন পর দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানান, যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছেন তা সফল হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন, নেতাকর্মীদের জন্য তার কি বার্তা, সেগুলো জানান মির্জা ফখরুল। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সাহায্য করার কথাও বলেন তিনি। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার দিয়েছি। তারও আগে 2016 সালে আমরা আপনার ভিশন ফর আপনার এলপি 2030 দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছে কৃষক দল। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর কারণে সার্ক সক্রিয় হচ্ছে না এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত নয়। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজি SFOর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অনলাইনে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন, একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন, তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যায় যে সবাই একসঙ্গে আছে। প্রধান উপদেষ্টা বলেন, ক্যান্সার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন তা এখনো বাংলাদেশ পাচ্ছে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গত সোমবার ঢাকা সফর শেষে বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় একথা বলেন বিক্রম মিশ্রি। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন।
ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি। এছাড়াও ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগে ভারত উদ্বিগ্ন। তবে এ সংক্রান্ত সহিংসতার ঘটনায় ৮৮ জনকে গ্রেফতার করার খবরকে ভারত স্বাগত জানায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানো আন্তঃমন্ত্রণালয় এবং রাজনৈতিক বিষয়ে নির্দেশনা এলে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পূর্ব তিমুরে প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার বাংলাদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ভারতের কোস্ট গার্ডের হাতে আটক ৭৯ বাংলাদেশি জেলেকে ফেরত আনার চেষ্টা চলছে। তিনি জানান, আগামী 14 থেকে 17 ডিসেম্বর পূর্ব তিমুরের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশ সফর করবেন হোর্তা। এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে মন্ত্রণালয়ের অবস্থান জানান এই কূটনৈতিক। তিনি ভারতে বসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না এবং এটা যাতে তাকে কন্ট্রোল করা হয়। ফেরানোর বিষয় যেটা বললেন এটার উত্তর আমি দিয়েছি। এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়া শুরু করব। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের প্রত্যাশা যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনতে পারবো। দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি। কক্সবাজারের বিমান ঘাঁটি শীঘ্রই পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে বলেও জানান বিমান বাহিনীর প্রধান। এবারের কুচকাওয়াজে 12 জন নারী সহ 74 অফিসারকে কমিশন প্রদান করা হয়। যশোর থেকে ঘুরে এসে আলিয়াজগড়ের ভিডিও চিত্রে মনিরুল হাসানের রিপোর্ট। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে 85তম বাফা কোর্সে কমিশনপ্রাপ্ত অফিসারদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। প্রথমে বাহিনীর প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীনদের আকাশসীমা রক্ষায় সর্বোচ্চ দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। প্রযুক্তি নির্ভর আকাশ যুদ্ধ এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। উদীয়মান সৎ ও তেজদীপ্ত কর্মকর্তা হিসেবে প্রিয় বিমান বাহিনীকে তোমরাই নিয়ে যাবে সফলতার স্বর্ণ শিখরে। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটি শীঘ্রই পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে বলে জানান বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 85তম বাফা কোর্সে সোর্ড অফ অনার ও বিভিন্ন পদক পাওয়া ক্যাডেট অফিসাররা জানালেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ রক্ষার প্রতিশ্রুতি। বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী এবং উন্নয়নশীল বাহিনী হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব এবং সবসময় চেষ্টা করব দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে। প্রশিক্ষণ শেষে 74 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করলেন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রত্যাশা, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলার আকাশ মুক্ত রাখবেন তারা। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি, যশোর থেকে মনিরুল হাসান, চ্যানেল আই। জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর আর গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে একই সাথে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় 7 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। এই সময় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থা আবেদন করে। জুলাই আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিকমতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত। পরে শুনানি শেষে আদেশ দেন চেয়ারম্যান সহ 3 বিচারকের ট্রাইব্যুনাল। জুনায়েদ আহমেদ পলক, তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা সেখানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম।
আদালত সেটা মঞ্জুর করেছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন। বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে। সেই হত্যাকাণ্ডের যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে, তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি আবুল হাসান। কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে, এইসব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি। একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও অনেক আসামি পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে প্রসিকিউশন। আসামিরা পালিয়ে যাচ্ছে, আমরা তো ডেফিনেটলি বলবো যে এটা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা আছে। কাজেই তাদের কি ভূমিকাটা ছিল সেই ব্যাপারে আদালত যেহেতু তাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন, তারা ব্যাখ্যার দিক। আদেশের পর যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে নিয়ে যাওয়া হয় কারাগারে। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, 5ই আগস্টের পর যেসব দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে সেসব তদন্ত দ্রুততার সাথে শেষ করবে দুদক। বিস্তারিত রোকসানা আমিনের রিপোর্ট। নতুন কমিশনের কাজে যোগদানের পরপরই সরব দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানের সুপারিশের ভিত্তিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা দায়ের করেছে দুদক। মামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং মির্জা আজম সাবেক সংসদ সদস্য 3 জনের বিরুদ্ধে এবং তাদের পরিবারের সদস্য সহ সবার বিরুদ্ধে মোট 6টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী সময়ে আরও যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় এবং আরও যদি সম্পদের তথ্যাদি পাওয়া যায় সেগুলিও আলোচ্য মামলায় এগুলি সম্পৃক্ত করা হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানান তিনি। কমিশন কাজ শুরু করেছে, সেই বার্তাটাই আমরা আপনাদের কাজ দিয়েছি এবং এই অনুসন্ধান এবং তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আশা করছি যে এই 5 আগস্টের পরে আমাদের যে অনুসন্ধানগুলো ইতিমধ্যে গৃহীত হয়েছে সেগুলির অনুসন্ধান কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে এবং আপনারা এর ফলাফল জানতে পারবেন। এছাড়া সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সহ 5 সাবেক সংসদ সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে ঢাকায় শুরু হয়েছে দ্বিতীয় গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট এবং 19তম সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট কনফারেন্স। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন। বিশ্বের বিভিন্ন দেশের 1200 অংশগ্রহণকারীর পাশাপাশি 50 জনের বেশি শীর্ষস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নিয়েছেন। সাদিম আহমদের রিপোর্ট। 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী ক্যান্সারে মৃত্যুহার অর্ধেক কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন দেশে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিট আয়োজন করছে মার্কিন গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সোসাইটি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও আয়োজিত হচ্ছে এই সামিট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, চীন, জর্ডান, কানাডা এবং সার্ক অঞ্চলের দেশগুলো থেকে প্রতিনিধিরা ঢাকার একটি অভিজাত হোটেলে সম্মেলনে অংশ নিয়েছেন। প্রথম দিনই বিশ্বব্যাপী ক্যান্সারের বর্তমান পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থা বক্তব্যে তুলে ধরেন বিশেষজ্ঞরা। এডুকেশন এন্ড ট্রেনিং একটা সৃষ্টি করতে হবে যাতে আমরা এই ক্যান্সারের যে যারা চিকিৎসা করে বা যারা সাপোর্ট করে তাদেরকে যেন আমরা এটা একটা উই ক্যান ট্রেন দেম। যে আমাদের লোকাল আমাদের ডেভেলপমেন্ট করা উচিত, যেখানে আমরা আমাদের নিজেদের লোকজনের জন্য অল্প খরচে কিভাবে আমরা ভালো চিকিৎসা ব্যবহার করতে পারি। সো এই জিনিসগুলো সাম অফ দ্য ইম্পর্টেন্ট মেসেজেস ফ্রম দিস মিটিং।
আয়োজকরা বলছেন, এই সম্মেলনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে। আমাদের এবারে মটো হচ্ছে যে ব্রিজিং গ্যাপস বাই কোলাবোরেশন, যদি এখানে যারা পৃথিবী যারা আসছে তার সাথে কোলাবোরেট করে আমরা আমাদের বাংলাদেশের ক্যান্সারকে ডেভেলপ করতে চাবো। প্রত্যেকটা ক্যান্সার রোগীর অধিকার আছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পাওয়ার। আমরা মনে করি এই জাতীয় অনুষ্ঠান, এই জাতীয় কনফারেন্স সেই সুযোগটাকে অনেক বড় করে দেয়। এই কনফারেন্সের শেষ 2 দিন স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ ক্যান্সার চিকিৎসার নানা বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এদিকে ক্যান্সার ট্রান্সপ্লান্ট সহ 3টি রোগের সুচিকিৎসা দেশেই নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, প্রাথমিক পর্যায়ে যে 3টি রোগের ক্ষেত্রে বিদেশমুখিতা ঠেকাতে অগ্রাধিকারের ভিত্তিতে সংশ্লিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাপনা চিকিৎসক, নার্স সহ দক্ষ জনবল ও প্রযুক্তিগত ক্ষেত্রেও ঢেলে সাজানো হচ্ছে। তবে চিকিৎসকদের প্রতি আস্থা ফেরানো জরুরি বলেছেন সংশ্লিষ্টরা। জানাতুল বাকিয়া রিপোর্ট। অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশের আয়োজনে রাজধানীতে চিকিৎসা সেবা এবং বিদেশ মুখাপেক্ষিতা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই আলোচনা। ট্যুরিজমের 40% হয় হচ্ছে এশিয়ার ভেতরে মার্কেটে। এই এশিয়ার ভেতরে প্রায় 1/3 মার্কেট একা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার অ্যাপ্রক্সিমেটলি 20 to 30% মার্কেট হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের। আমরা সবাই যদি একটু পজিটিভ ক্যাম্পেইনিং করি, আমাদের ডাক্তারদেরও তো গ্যাপ নিশ্চয়ই আছে, আমরা সময় কম দিই। তখন কার্ডিওলজিতে আমাদের হসপিটাল সহ অন্য হসপিটালগুলোতে যে চিকিৎসা হয়, ইন্ডিয়াদের থেকে ভালো কোনো চিকিৎসা হয় না, ওদের শুধু কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনটা হয়। বক্তারা নিজেদের অভিজ্ঞতার আলোকে চিকিৎসায় বিদেশগামিতা ঠেকাতে করণীয় তুলে ধরেন। তার মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, এখন দরকার লেটেস্ট ইকুইপমেন্টস গুলো প্রকিউর করা উইদাউট ট্যাক্স। স্বাস্থ্যে অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত, এই খাতের ব্যাপারে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় আজকে পর্যন্ত কোনো শ্বেতপত্র তৈরি করেনি। এক্ষেত্রে সরকারি উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। দীর্ঘদিন যাবৎ সেবা গ্রহীতা সঙ্গে সেবা গ্রহণকারীর যে দূরত্ব এবং আস্থার সংকট দীর্ঘমেয়াদে তৈরি হয়, কিন্তু আমরা খুব ইনিশিয়াল টার্গেট আমরা 3 থেকে 4টা রোগীদের যাওয়াটা আটকানোর জন্য আমাদের হেলথ সিস্টেমকে প্রিপেয়ার করব। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও তাগিদ দেন বক্তারা। জানাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। স্যানিটেশন কর্মীদের মানবিক জীবন যাপনের চ্যালেঞ্জ এবং তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের জীবন মান উন্নয়নে আয়োজিত জাতীয় সংলাপে বক্তারা কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিতে সুসংগঠিত কাঠামো গঠনে একমত পোষণ করেন। প্র্যাকটিক্যাল অ্যাকশন এবং বাংলাদেশ FSM নেটওয়ার্কের উদ্যোগে সংলাপে অংশ নেন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্যানিটেশন কর্মীদের যথাযথ সম্মান প্রদর্শনে গুরুত্ব আরোপ করেন সবাই। পরিচিতি নিয়ে এই সমস্যাটা হয়, কারণ ওনারা ন্যাশনাল আইডি কার্ড দিতে পারে না, তাই না? ন্যাশনাল আইডি কার্ড যেহেতু থাকে না, সেজন্য দেখা যায় যে তাদের বাচ্চাদেরকে ভর্তি করা হচ্ছে না। এবং এটি বাংলাদেশের চিত্র। আমি সরকারি অনেক অফিসে যখন এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়েছি, জানা গেছে যে আসলে দালিত কি বা এই হরিজন সম্প্রদায় কি, এই বিষয়টি অনেকখানি পরিষ্কার নয়, কারণ এই বিষয়গুলো সবসময় মুখে আসে না, অন্ধকারে থেকে যায়। আমাদের কিছু ILO কনভেনশন আছে, ইতিমধ্যেই লেবার অ্যাক্ট যেটা আছে সেটি সংশোধনের কাজ চলছে। আমরা আশা করছি যে আমাদের ইনফর্মাল সেক্টর যেগুলো আছে সেটাকে কতটুকু স্পেস দিয়ে আমরা তাদেরকে লিগ্যাল যে প্রোটেকশন সেটি বোধহয় আমাদের লেবার অ্যাক্টে আসা উচিত বলে আমি মনে করি। একটি শোক সংবাদ। বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সরওয়ার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 7:45 রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে পাপিয়া সরওয়ারের মরদেহ রাখা হবে। এরপর ধানমন্ডি ঈদগাহ মসজিদে জুমার নামাজের পর জানাজার নামাজ হবে। তার মৃত্যুতে শোকের আবহ সঙ্গীতাঙ্গনে শোকাহত চ্যানেল আই পরিবার। সুলতান আহিমের রিপোর্ট। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরওয়ার। সেই যুদ্ধ শেষ হয় বৃহস্পতিবার সকালে।
তার মরদেহ রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সবার শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজার নামাজ হবে। পাপিয়া সারোয়ারের প্রয়াণে শোকাহত চ্যানেল আই পরিবার। তারকা কথনের আয়োজনে গুণী এই শিল্পীকে স্মরণ করা হয়। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চ্যানেল আইয়ে খোলা হয়েছে শোক বই। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে 1952 সালের 21শে নভেম্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। 1973 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যান পাপিয়া সারোয়ার। 1967 সাল থেকে বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বর্ণাঢ্য সঙ্গীত জীবনে পাপিয়া সারোয়ার বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 2021 সালে 21শে পদকে ভূষিত হন গুণী এই শিল্পী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। বিগত 15 বছর উন্নয়নের নামে যে তামাশা চলেছে, নতুন বাংলাদেশ সেই পথে হাঁটছে না বলে জানালেন নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বুধবার রাতে পলিটিক্যাল স্যাটারায়ার ধর্মী চলচ্চিত্র 840 প্রিমিয়ারে এ কথা বলেছেন তিনি। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির প্রিমিয়ার আয়োজনে ছিলেন তথ্য উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র 840। সুলতানা হিমুর আরো একটি রিপোর্ট। ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী তুমুল জনপ্রিয় নাটক ছিল 420। সেই নাটকের ধারাবাহিকতায় 17 বছর পর নতুন রূপে ফিরছে এর সিকুয়েল। তবে এবার নাটক রূপে নয়, চলচ্চিত্র রূপে। মুক্তির অপেক্ষায় জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্র 840। চাইছি আমি কখনো ভোট চাই না, তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। তোকে কোয়ার্টারে কারেন্টার লাইন কে দিছে? আপনি দিয়েছেন। সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় অনুষ্ঠিত হয় চলচ্চিত্রটির প্রিমিয়ার। ছিলেন তথ্য উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, দেশের মানুষের মনস্তত্ত্ব পরিবর্তনে সংস্কৃতির বিকাশ জরুরি। আশা করি 840ও 420-এর মতোই সবার মধ্যে সারা জাগাবে। আমাদের যেরকম একটা আপরাইজিং হয়েছে, আমাদের এরকম মনোজগতেও সাংস্কৃতিক জগতেও আরো আপরাইজিং প্রয়োজন আসলে। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। আয়োজনে নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কথা বলেন বিগত সরকারের কর্মকাণ্ড নিয়েও। বাংলাদেশে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। আমরা অলরেডি কথা বলছি, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরেও এটা দেখানোর। এবং 13 ডিসেম্বর সারা দেশের 20টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র 840। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024 প্রসঙ্গ। এ পর্যায়ে নিটল টাটা বিশেষ সংবাদ। নড়াইলে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 39টি ইউনিয়নে গ্রাম আদালতে 375টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময় এসব মামলায় ক্ষতিপূরণ আদায় হয়েছে 22.5 লাখ টাকা। যাওয়া যাক পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদে। কৃষি সমৃদ্ধ অঞ্চল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে এক্সিম ব্যাংকের 154তম শাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীতে ক্রিকেট ভক্তদের ভিড়। শুক্রবার রাখা হবে মিরপুর হোম অফ ক্রিকেটে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদ। এ পর্যায়ে জানাবো খেলার খবর।
হাজারো ক্রিকেট প্রেমী। বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরো একবার জেনে নেওয়া যাক। গুম খুনের অভিযোগ স্বীকার করে ক্ষমা চেয়েছে র্যাব। মহাপরিচালক বললেন, বিরক্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডন থেকে ফিরে জানালেন মির্জা ফখরুল। বিজয় দিবস উপলক্ষে বিএনপির 4 দিনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি। সাবেক প্রতিমন্ত্রী পলক ও যাত্রাবাড়ী থানার ওসিকে জিজ্ঞাসাবাদে ট্রাইব্যুনালের অনুমতি। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। বরেণ্য সঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার মারা গেছেন। 21 পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিত্বের চিরবিদায়ে সাংস্কৃতিক অঙ্গনের শোক। এবং তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ এরানোর চ্যালেঞ্জ টাইগারদের। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।